সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বোধহয় একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আবার আমরা কানেক্ট হয়ে যাচ্ছি। আবার একটু আমরা আবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আবার কানেক্ট হচ্ছি। আমাদের যেহেতু নেটের কাজ করতে হয়, অর্থাৎ নেটের উপরে আমাদের বিশ্বাস রাখা যায় না। ওকে বন্ধুরা, আমরা কার্বাইবারটা নিয়ে কথা বলছিলাম, আমরা একটু ব্যাক করি বোধহয় সম্ভবত, আবার এখান থেকে শুরু করি যেহেতু কেটে গেছিলো। ওকে বন্ধুরা, কার্বাইবারটার ক্ষেত্রে বলছিলাম যে বিক্রেতা পণ্য বিক্রি করার সময় ক্রেতাকে যে ছাড়টা দেয়, এটার নাম হলো কার্বাইবারটা। তাহলে আমরা বলছিলাম যে বিক্রেতা এবং যখন কার্বাইবারটা দেয়, কে দেয়? বিক্রেতা দেয়। কাকে দেয়? ক্রেতাকে দেয়। তাহলে তাদের আমাদের সম্পর্ক কি? ক্রেতা এবং বিক্রেতা পণ্য বিক্রি করার সময় পণ্যের লিখিত মূল্য বা তালিকা মূল্য থেকে ক্রেতাকে যে ছাড়টা দেয়, তার নাম হলো কার্বাইবারটা। তাহলে আমরা যেখানে কার্বাইবারটা আছে সেখানে বিক্রেতা দেয় ক্রেতাকে, তাদের সম্পর্ক হলো ক্রেতা এবং বিক্রেতার সম্পর্ক। এবং বন্ধুরা দেখো, এই যে বিক্রেতা যে ছাড় দেয়, এটা বিক্রেতার কাছে, এটার নাম হচ্ছে বিক্রয়বার্তা। আর ক্রেতা যে ছাড়টা পায়, এটার নাম হলো ক্রয়বার্তা। তাহলে প্রথমে হলো কার্বাইবারটা কাকে বলে? পণ্য ক্রয় বিক্রয়ের সময় বিক্রেতা ক্রেতাকে যে ছাড়টা দেয়, এটার নাম হচ্ছে কার্বাইবারটা। আর পণ্য বিক্রয়ের সময় বিক্রেতা ক্রেতাকে যে ছাড়টা দেয়, এটা বিক্রেতার কাছে বিক্রয়বার্তা। আর পণ্য ক্রয়ের সময় ক্রেতা যে ছাড়টা পায়, এর নাম হলো ক্রয়বার্তা। তাহলে পণ্য বিক্রয়ের সময় যে ছাড় দেওয়া হয় বিক্রয়বার্তা, আর পণ্য ক্রয়ের সময় যে ছাড় পাওয়া যায়, এটার নাম হলো ক্রয়বার্তা। কিন্তু ক্রয়বার্তা এবং বিক্রয়বার্তা একসাথে আমরা বলি কার্বাইবারটা। তাহলে বন্ধুরা, কার্বাইবারটা সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিই আমরা, যে সেটা হলো নগদে পণ্য ক্রয় বিক্রয় হোক বা ধারে পণ্য ক্রয় বিক্রয় হোক, আমাদের দুই ক্ষেত্রেই কার্বাইবারটা থাকতে পারে। ক্রেতা ও বিক্রেতা উভয়ই পণ্যের মূল্য থেকে কার্বাইবারটা বাদ দিয়ে সে হিসাবভুক্ত করে। এই বিষয়টা কি? আবার দেখো বন্ধুরা, একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। 3% কার্বাইবারটায় পণ্য বিক্রয় 1,20,000 টাকা, অর্থাৎ 3% কার্বাইবারটায় আমরা পণ্য বিক্রয় করলাম 1,20,000 টাকা। এখন তাহলে কার্বাইবারটা কত? দেখো বন্ধুরা, পণ্যের লিখিত মূল্য 1,20,000 টাকা। এই যে 1,20,000 টাকা লিখিত মূল্য, অর্থাৎ প্যাকেটের গায়ে যে দামটা লেখা থাকে 1,20,000 টাকা, বাদ কার্বাইবারটা 3% 3600 টাকা। তাহলে পণ্যের নিট মূল্য কত? 1,16,400 টাকা। তাহলে এই বিক্রেতা বলবে তার নিট বিক্রয় হলো 1,16,400, আর ক্রেতা বলবে তার নিট ক্রয় মূল্য হলো 1,16,400 টাকা। তাহলে এখন বন্ধুরা, লিখিত মূল্য ছিল 1,20,000 টাকা, কার্বাইবারটা 3600 টাকা। কেউই কিন্তু 3600 টাকা রেকর্ড করবে না, করবে কত? নিট মূল্যটা, অর্থাৎ 1,16,000 টাকা। বিক্রেতাও যখন লিখবে হিসাবে বইতে বিক্রয় হিসাবে, সে 1,16,400 লিখবে, আর ক্রেতাও লিখবে ক্রয় হিসাবে যখন সে লিপিবদ্ধ করবে, তখন সে লাগবে 1,16,400 টাকা। তাহলে এখানে কি বুঝলাম? এখানে লিখিত মূল্য থেকে, লিস্ট প্রাইস থেকে, তালিকা মূল্য থেকে কার্বাইবারটা বাদ দিয়ে পণ্যের যে নিট মূল্য থাকে, সেই নিট মূল্যটা বিক্রেতা বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করবে, আর ক্রেতা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করবে। নিশ্চয়ই বন্ধুরা বুঝতেছো। তাহলে আমরা এখানে পেলাম কয়েকটা বিষয়, যে পণ্য ধারে হোক বিক্রয় হোক আর নগদে বিক্রয় হোক, কার্বাইবারটা থাকতে পারে। এবং কার্বাইবারটার ক্ষেত্রে কার্বাইবারটা লিখিত মূল্য থেকে, পণ্যের লিখিত মূল্য থেকে কার্বাইবারটা বাদ দিয়ে যে নিট মূল্য থাকে, সেই নিট মূল্যটাই আমরা কি করি? হিসাবভুক্ত করি। বিক্রেতাও সেই নিট মূল্যটা হিসাবভুক্ত করে, ক্রেতাও সেই নিট মূল্য হিসাবভুক্ত করে। তাহলে আমরা বলতে পারি যে কার্বাইবারটা কি হয়? কার্বাইবারটা ক্রেতা এবং বিক্রেতা কেউই লিপিবদ্ধ করে না। ওটা কি করে? পণ্যের লিস্ট প্রাইস থেকে কার্বাইবারটা বাদ দিয়ে দেন নিট যে মূল্যটা থাকে, সেই নিট মূল্যটাই আমরা লিপিবদ্ধ করে থাকি। ওকে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতেছ। এরপর আসো, নগদ বার্তাটা কি? নগদ বার্তা হলো যে আমরা যখন ধারে পণ্য ক্রয় বিক্রয় করি, তখন বিক্রেতা কি করে? পণ্য বিক্রয় করার পরে সেই টাকাটা তার তো কালেকশন করা দরকার। সেই টাকাটা দ্রুত কালেকশনের জন্য সে আবার তার দেনাদারকে সে আবার কিছু টাকা ছাড় দেয়, পাওনাদারকে কিছু টাকা ছাড় দেয়। সেই ছাড়টার নাম হলো নগদ বার্তা। অর্থাৎ পণ্য ধারে বিক্রয়ের পর প্রাপ্য টাকা দ্রুত আদায়ের জন্য যে ছাড় দেওয়া হয়, এটাকে বলা হয় নগদ বার্তা। তাহলে বন্ধুরা, এখানে একটা জিনিস স্পষ্ট, যখন আমরা নগদে পণ্য ক্রয় বিক্রয় হয়, তখন কিন্তু নগদ বার্তার সুযোগ থাকে না। শুধু ধারে পণ্য ক্রয় বিক্রয় করলেই কিন্তু নগদ বার্তা সৃষ্টি হয়। অর্থাৎ তোমাদের এখানে কনফিউজ হতে পারে যে নগদ বার্তা তার নগদে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই বার্তা না। বন্ধুরা, বিষয়টা কিন্তু অন্যরকম। নগদ বার্তাটা হয় কখন? যখন আমরা ধারে পণ্য ক্রয় বিক্রয় করি, সেই বিক্রিত ধারের টাকা দ্রুত আদায়ের জন্য যদি আমরা কিছু ছাড় দেই, এটার নাম হচ্ছে নগদ বার্তা। অতএব তোমরা কিন্তু একটু খেয়াল রাখো।
এবং নগদ বাট্টা দেয় কে? দেনাদার দেয়। কাকে দেয়? পাওনাদারকে ছাড় দেয়। তাহলে নগদ বাট্টা যখন দেওয়া হয় তখন দুইজনের মধ্যে সম্পর্ক হলো দেনাদার এবং পাওনাদারের। কিন্তু কারবারি বাট্টা যখন দেওয়া হয় তখন দুইজনের মধ্যে সম্পর্ক ছিল ক্রেতা এবং বিক্রেতার। এই বিষয়গুলোকে তোমাদের মনে রাখতে হবে বন্ধুরা। তাহলে দেনাদার এবং পাওনাদার, দেনাদার তার টাকা আদায়ের জন্য, তার পাওনা টাকা দ্রুত আদায়ের জন্য পাওনাদারকে যে ছাড়টা দেওয়া হয় এটার নাম হলো নগদ বাট্টা। এখন দেখো বন্ধুরা, এই যে দেনাদার ছাড় দেয়, দেনাদার কাছে এই ছাড়টার নাম হচ্ছে প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা, এবং এটা তার জন্য খরচ বা ক্ষতি। আর পাওনাদার যেই ছাড়টা পায় তার নাম হলো প্রাপ্ত বাট্টা, এবং এটা হলো তার জন্য আয়। তাই বন্ধুরা কেমনে খরচ এবং কিভাবে আয় আমরা একটু পরে দেখাচ্ছি। তাহলে আমরা বন্ধুরা পেলাম যেখানে নগদ বাট্টা হলো ধারে পণ্য ক্রয় বিক্রয়ের পর ধারে টাকা দ্রুত আদায়ের জন্য, ধারে বিক্রয়ের পর প্রাপ্য টাকা দ্রুত আদায়ের জন্য দেনাদার পাওনাদারকে যে ছাড়টা দেয় এটার নাম হলো নগদ বাট্টা। এবং দেনাদার কাছে এই বাট্টার নাম হলো প্রদত্ত বাট্টা, আর পাওনাদারের কাছে এই বাট্টার নাম হলো প্রাপ্ত বাট্টা। আশা করি বন্ধুরা তোমরা বুঝতেছ। এই ধরনের বাট্টা হিসাবভুক্ত করা হয়। তাহলে আমরা কি পেলাম? যে নগদ বাট্টা হিসাবভুক্ত করা হয়, কিন্তু কারবারি বাট্টা আমরা হিসাবভুক্ত করি না। আমরা কারবারি বাট্টা কিন্তু হিসাব থেকে বাদ দিয়ে কিন্তু আমরা লিপিবদ্ধ করে থাকি। তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতেছ। ধারে পণ্য ক্রয় বিক্রয় করলে এ ধরনের বাট্টা সৃষ্টি হয়। তাহলে আমরা ধারে পণ্য ক্রয় বিক্রয় হলেই কিন্তু নগদ বাট্টার সৃষ্টি হয়। নগদ পণ্য ক্রয় বিক্রয় করলে কিন্তু নগদ বাট্টার সুযোগ থাকে না। তাহলে বন্ধুরা এই বিষয়গুলোকে তোমাদের টুকিটাকি বিষয়গুলোকে জানতে হবে, না হলে কিন্তু এখান থেকে যে কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। এরপর দেখি বন্ধুরা, আমরা গরিবের নিকট প্রাপ্য ৫,০০০ টাকার পুনঃনিষ্পত্তিতে ৪,৯০০ টাকা পাওয়া গেল। একটা উদাহরণ দেখো, নগদ বাট্টার একটা উদাহরণ দেখো। এখানে আমরা গরিবের নিকট ৫,০০০ টাকা পেতাম, তার সাথে পুনঃনিষ্পত্তি হয়েছে, অর্থাৎ তার সাথে আমাদের কথাবার্তা হয়েছে যে সে যদি ৪,৯০০ টাকা দেয় তাহলে তার দেনা পরিশোধ হয়ে যাবে। তাহলে আমরা ৫,০০০ টাকা পেতাম, কিন্তু অ্যাকচুয়ালি পেয়েছি কত? ৪,৯০০ টাকা। এই যে ১০০ টাকা আমরা কম পেয়েছি, এটাই হলো মূলত নগদ বাট্টা। এবং এটা কখন সৃষ্টি হয়েছে? টাকা আদায়ের সময়। এটা কিন্তু পণ্য ক্রয় বিক্রয়ের সময় নয়। ধারে পণ্য আগে আমরা বিক্রি করেছি, সেই টাকা আদায়ের সময় আমরা আবার ছাড় দিলাম। এই বিষয়গুলো কিন্তু খুব সূক্ষ্ম বিষয়গুলো মনে রাখতে হবে। তাহলে দেখো বন্ধুরা, আমরা পেতাম ৫,০০০ টাকা, কিন্তু পেয়েছি কত? ৪,৯০০ টাকা। তাহলে ১০০ টাকা আমাদের ছাড় দিয়ে আসতে হয়েছে। তাহলে এখন দেখো এটা যাবে দেখি হতে পারে। তাহলে আমরা নগদ টাকা পেলাম, একদিকে হলো নগদ সম্পত্তি বাড়ছে, ৪,৯০০ টাকা নগদান হিসাব ডেবিট, আমার সম্পত্তি বাড়লে ডেবিট। বন্ধুরা নিশ্চয়ই তোমাদের মনে আছে এই জাবেদার এই নিয়মকানুনগুলো। এরপর দেখো আমরা ১০০ টাকা ছাড় দিলাম, এটা আমাদের জন্য কি? খরচ বা ক্ষতি। কারণ আমরা পেতাম ৫,০০০ টাকা, কিন্তু পেয়েছি ৪,৯০০ টাকা। তাহলে আমরা ১০০ টাকা কি হচ্ছে? আমরা ১০০ টাকা ছাড় দিচ্ছি, এটা আমাদের জন্য খরচ বা ক্ষতি। এই জন্য আমরা জানি খরচ বা ক্ষতি বাড়লে ডেবিট হয়, এই জন্য বাট্টা হিসাব ডেবিট। এবং এটা আমাদের প্রদত্ত বাট্টা, আমরা বাট্টা প্রদান করেছি, এটা প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট লিখলেও হতে পারে, হবে বাট্টা হিসাব ডেবিট। আর বাট্টা হিসাব ডেবিট হলে এটা বোঝাবে প্রদত্ত বাট্টা, আর বাট্টা যখন ক্রেডিট হয় তখন হলে প্রাপ্ত বাট্টা। একটু পরে আসতেছি। আর এই যে আমরা টাকা পেতাম ৫,০০০ টাকা প্রাপ্য হিসাব, সেই সম্পত্তিটা আমাদের কমে যাবে। কারণ আমরা যখন টাকা পেতাম সম্পত্তি বাড়ছে, আর যখন টাকা আমরা পেয়ে যাই তখন প্রাপ্য হিসাব নামক সম্পত্তিটা আমাদের হ্রাস পায়। তাহলে বন্ধুরা দেখো, এখানে নগদান হিসাব ডেবিট ৪,৯০০ টাকা, নগদ টাকা নগদ সম্পত্তি বেড়েছে, বাট্টা হিসাব ডেবিট, আমাদের ১০০ টাকা খরচ বা ক্ষতি হয়েছে, আর আমাদের প্রাপ্য হিসাব যে সম্পত্তি ছিল সেটা ভেনিশ হয়ে যাবে। কারণ আমরা যদি এদের কাছে টাকা পেয়ে যাই তাহলে তার এই সম্পত্তি আর থাকে না। তাহলে আমরা দেখতে পেলাম যে কীভাবে এটা হিসাবভুক্ত করা হয়। এরপর দেখো, যখন পাওনাদার যে যখন টাকা পরিশোধ করে তখন সে কীভাবে লিপিবদ্ধ করে। দেখো বন্ধুরা, সে তার দায় ছিল ৫,০০০ টাকা পদয় হিসাব, সে যখন টাকা পরিশোধ করে দেবে তখন তার দায় কমে যাবে। দায় কমলে আমরা জানি ডেবিট হয়। সে নগদ টাকা পরিশোধ করেছে, তার নগদ সম্পত্তি হ্রাস পেয়েছে, আমরা জানি নগদ সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হয়, তার নগদ হিসাব ক্রেডিট। আর সে ১০০ টাকা ছাড় পেয়েছে, এটা তার জন্য আয় বা লাভ। কারণ তার ৫,০০০ টাকা পরিশোধ করা ছিল, সে ৪,৯০০ টাকা পরিশোধ করেই তার হয়ে গেছে। তাহলে ১০০ টাকা যে ছাড় পেলো, এটা তোমার আয়, এটা তাদের আয় বা তার লাভ। এই জন্য আয় বা লাভ বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। এই জন্য ওখানে বাট্টা হিসাব ক্রেডিট। তাহলে বাট্টা হিসাব ডেবিট যখন হবে তখন বুঝতে হবে এই বাট্টাটা আমরা প্রদান করেছি, আর বাট্টা হিসাব ক্রেডিট যখন হবে তখন বুঝতে হবে এই বাট্টাটা আমরা পেয়েছি, প্রাপ্ত বাট্টা। এটা হচ্ছে প্রদত্ত বাট্টা, এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা নগদ বাট্টা কীভাবে হিসাবভুক্ত করি। তাহলে আমরা বন্ধুরা নগদ বাট্টা এবং কারবারি বাট্টা আমরা নিয়ে আলোচনা করেছি। এখানে বলছি আমরা বাট্টা হলো ছাড় দেওয়া, ছাড় দেওয়া, যে আমরা ছাড় দিই। তাহলে আমাদের পণ্য ক্রয় বিক্রয়ের সময় অথবা দেনা পাওনা নিষ্পত্তির সময় ক্রেতা বিক্রেতাকে বা দেনাদার পাওনাদারকে যে ছাড়টা দেয় এটার নাম হলো বাট্টা। বাট্টা কয় প্রকার? বাট্টা প্রধানত দুই প্রকার, একটা হলো কারবারি বাট্টা, একটা হলো নগদ বাট্টা। কারবারি বাট্টাকে আমরা একটা বলছি বিক্রয় বাট্টা, একটা বলছি ক্রয় বাট্টা।
আর আমরা নগদ বাট্টাকে বলছি একটা প্রদত্ত বাট্টা, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। কারবারি বাট্টা হিসাবভুক্ত করে না, ক্রেতা এবং বিক্রেতা কেউ হিসাবভুক্ত করে না, কিন্তু নগদ বাট্টা উভয় হিসাবভুক্ত করে। আর কারবারি বাট্টা হয় কখন, যখন পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বাট্টা বা ছাড় হয় তাহলে হলো কারবারি বাট্টা, আর দেনা পাওনা নিষ্পত্তির সময় যে ছাড়টা হয় এটার নাম হচ্ছে নগদ বাট্টা। আশা করি বন্ধুরা কীভাবে হিসাবভুক্ত করা হয় আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ এইটা আমাদের নগদ বাট্টা এবং কারবারি বাট্টা লাগবে এই কারণে, কারণ যেহেতু এই সংক্রান্ত বিষয়গুলো আমাদের নগদান বইতে আমাদের অন্তর্ভুক্ত আছে, এই জন্য লেনদেন, এই জন্য আমাদেরকে এই জিনিসটা ভালো করে জানতে হবে, বুঝতে হবে। আমরা বন্ধুরা একটা MCQ দেখে আসি। শ্রেয়ার নিকট হতে 20,000 টাকার পণ্য 10% বাট্টায় ক্রয় করা হলো। এর মূল্য বাবদ 10 দিন পর 5% বাট্টায় চেকের মাধ্যমে অর্থ পরিশোধ করা হলো। এই কোশ্চেনটা আসছে কুমিল্লা বোর্ড 2015 সালে। প্রথমে বলা হয়েছে এখানে নগদ কারবারি বাট্টার পরিমাণ কত। তা বন্ধুরা দেখো, পণ্য ক্রয় করা হয়েছিল 20,000 টাকা, 20,000 টাকা, এবং যখন পণ্য ক্রয় করেছি তখন যে ছাড়টা, এই ছাড়টার নাম কি বন্ধুরা মনে আছে? আমরা বলছিলাম পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে ছাড়টা দেওয়া হয় এর নাম হচ্ছে কারবারি বাট্টা। তাহলে দেখো বন্ধুরা কত বাট্টা, আমরা 20,000 টাকা হচ্ছে পণ্যের দাম, এর যদি 10% আমরা বাট্টা যদি আমরা ছাড় পণ্য বাট্টায় পণ্য ক্রয় করা হলো নাকি বিক্রয়, হ্যাঁ ক্রয় করা হলো, তাহলে আমাদের 2,000 টাকা হলো আমাদের কারবারি বাট্টা, 2,000 টাকা কারবারি বাট্টা। তাহলে আশা করি বন্ধুরা, তাহলে এখন বন্ধুরা 20,000 থেকে যদি 2,000 টাকা আমরা বাদ দেই তাহলে পণ্যের নিট মূল্য হয়েছে 18,000 টাকা, পণ্যের নিট মূল্য 18,000 টাকা। এই যখন ক্রেতা যখন পণ্য ক্রয় হিসাবে হিসাবভুক্ত করবে তখন কিন্তু সে 20,000 টাকা লিখবে না, লিখবে 18,000 টাকা, কারণ আমরা বলছি যে কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না, কারণ এটা বাদ দিয়ে আমরা হিসাবভুক্ত করব। আবার বিক্রেতা যখন এই পণ্যটা বিক্রি করছে সেও কিন্তু 20,000 টাকা রেকর্ড করবে না, সে করবে বিক্রি হিসেবে 18,000 টাকা রেকর্ড করবে। অর্থাৎ কারবারি বাট্টা ক্রেতা এবং বিক্রেতা কেউ হিসাবভুক্ত করে না। তাহলে এখানে আশা করি তোমাদের কারেক্ট আনসারটা পেয়ে গেছো। পরবর্তী দেখাবো এই কোশ্চেনটার আরেকটা কোশ্চেন আছে, যেটা হলো নগদ বাট্টার পরিমাণ কত। সেম কোশ্চেন থেকে দুইটা কোশ্চেন ছিল, সেম উদ্দীপক থেকে দুইটা কোশ্চেন ছিল। এক বলছে নগদ বাট্টার পরিমাণ কত, কারবারি বাট্টার পরিমাণ কত, এবং এখানে সে বলছে আমাদের নগদ বাট্টার পরিমাণ কত। তা বন্ধুরা আমরা জানি যে আমরা পণ্যের দাম ছিল 20,000 টাকা, আমরা জানি পণ্যের দাম ছিল 20,000 টাকা। এখান থেকে প্রথমেই আমাদের 2,000 টাকা চলে গেছে কারবারি বাট্টা, তাহলে আমাদের পণ্যের নিট মূল্য ছিল 18,000 টাকা। তাহলে এই 18,000 টাকা বিক্রেতা পাবে এবং 18,000 টাকা ক্রেতা পরিশোধ করবে। এখন বলছে 10 দিন পর, মূল্য 10 দিন পর 5% চেকের মাধ্যমে পরিশোধ করা হলো, 10 দিন পর 5% বাট্টায় পরিশোধ করা হলো। তাহলে এই আমরা কি এখন এই 20,000 টাকার উপর বাট্টা ধরবো না 18,000 টাকার উপর বাট্টা ধরবো? কারণ 20,000 টাকা তো আমাদের হিসাবভুক্তই নাই, আমাদের হিসাবে কত আছে 18,000 টাকা। তাহলে আমাদেরকে নগদ বাট্টা যখন লিখবো তখন এই কারবারি বাট্টা বাদ দেওয়ার পরে পণ্যের যে নিট মূল্য ছিল সেই নিট মূল্যের উপরে 5% হবে, ইন্টু 5%। তাহলে আমাদের নগদ বাট্টার পরিমাণ 900 টাকা। আশা করি বন্ধুরা তোমরা বুঝতেছো। তাহলে আমরা একটা এই উদাহরণ থেকে আমরা নগদ বাট্টাও দেখলাম, কারবারি বাট্টাও দেখলাম। তাহলে আমাদের নগদ বাট্টা এবং কারবারি বাট্টার মধ্যে আমরা ডিফারেন্সটা বুঝতে পারছি এবং কত পরিমাণ বাট্টা সেটাও বুঝতে পারছি আশা করি বন্ধুরা। নেক্সট আরেকটা MCQ দেখি। এখন একই জিনিস, হ্যাঁ না একটু ভিন্নতা আছে, একই জিনিস দেখো, একই উদ্দীপক একটু ভিন্নতা আছে। দেখো এখানে বলা হয়েছে শেয়ার নিয়ে হতে 20,000 টাকা পণ্য 10% বাট্টায় ক্রয় করা হলো, মূল্যবোধ 10 দিন পর 5% চেকে মাধ্যমে অর্থ পরিশোধ করা হলো। কুমিল্লা বোর্ড 2015 সালে আরও একটা কোশ্চেন আছে, দেখো ক্রয় হিসাবে ডেবিট কত টাকা হবে। তাহলে বন্ধুরা আমরা কি বলছিলাম, আমরা পণ্যের আমাদের লিস্ট প্রাইস বা তালিকা মূল্য ছিল 20,000 টাকা। আমরা যখন পণ্য ক্রয় করেছি তখন আমাদেরকে 10% ছাড় দিয়েছে, 10% ছাড়ে হয় 2,000 টাকা। তাহলে আমরা যখন বলছিলাম যে এই যে পণ্যের যে নিট মূল্য 18,000 টাকা, এটা এখানে প্রশ্ন ছিল ক্রয় হিসাবে ডেবিট কত হবে, তাহলে ডেবিট হবে কত টাকা 18,000 টাকা। এবং যদি এখানে কোশ্চেন থাকতো বিক্রয় হিসেবে কত ক্রেডিট হবে, বিক্রয় হিসেবে ক্রেডিট হবে 18,000 টাকা। অর্থাৎ ক্রেতাও 18,000 টাকা ক্রয় দেখাবে, বিক্রয় 18,000 টাকা বিক্রেতা দেখাবে। অর্থাৎ আমরা কারবারি বাট্টা হিসাবভুক্ত করি না। আশা করি বন্ধুরা বুঝতেছো। পরে কোশ্চেন দেখি আমরা একটু, ব্যাংক হিসাবে কত টাকা ক্রেডিট করতে হবে। বন্ধুরা একটু লক্ষ্য করো, একই উদ্দীপক যে 10 দিন পর 5% চেকে মাধ্যমে অর্থ পরিশোধ করছে,
5% বারটায় চেকের মাধ্যমে অর্থ পরিশোধ করেছে। তাহলে বন্ধুরা আমি আবার একটু দেখাচ্ছি, আমাদের পণ্যের লিস্ট প্রাইস ছিল 20,000 টাকা, এখান থেকে 2,000 টাকা আমাদের আগেই আমরা কারবারিবারটা ছাড় পেয়েছি। তাহলে আমাদের পণ্যের নিট মূল্য ছিল কত টাকা? 18,000 টাকা। এই টাকা যখন পরিশোধ করছি তখন আরও 5% ছাড় পেয়েছি, তাহলে আরও 5% ছাড়ে আমাদের যায় 900 টাকা। তাহলে আমরা পরিশোধ করতে হয়েছে 17,100 টাকা। তাহলে আমরা যখন চেক দিয়েছি 17,100 টাকা চেক দিয়েছি, তাহলে আমরা যখন চেক দেই তখন ব্যাংক থেকে টাকা চলে যায়, তাহলে ব্যাংক সম্পত্তি হ্রাস পায়। তাহলে ব্যাংক হিসাবে আমরা 17,100 টাকা ক্রেডিট করতে হবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতেছ। এখন দেখো বন্ধুরা, তাহলে এখানে আমাদের 17,100 টাকা আমাদের হবে। এরপর দেখো বন্ধুরা, আমরা 3 ঘরা নগদান বই আমরা কীভাবে প্রস্তুত করব। এটা হলো 3 ঘরা নগদান বই ছক। একটু মনে হলো ছকটা একটু বড় হলে সমস্যা নেই, কারণ ছকটার মধ্যে কোনো জটিলতা নেই। ছকটার মধ্যে দেখো 2 কালার করা হয়েছে, কারণ এই যেখানে সবুজ কালার করা হয়েছে সেটা এক সাইড, আর যেখানে ইয়েলো কালার করা হয়েছে সেটা আরেক সাইড। এটা আমরা জানি কোনো হিসাবের বাম পাশে কী বলি আমরা? ডেবিট। আর কোনো হিসাবের ডান পাশে কী বলি? ক্রেডিট। নিশ্চয়ই তোমাদের মনে আছে বন্ধুরা, ডেবিট ক্রেডিট কাকে বলে তোমাদেরকে বলা হয়েছিল। ডেবিট পাশে তারিখ, প্রাপ্তি, খতিয়ান পৃষ্ঠা, রসিদ নং, বার্তা টাকা, নগদ টাকা, ব্যাংক টাকা। ঠিক সেম এখানে তারিখ, এখানে হবে প্রদান, একটু কারেকশন করে নিই, এটা প্রদান। আর যদি বিবরণ লেখো তাহলে সেটা সব জায়গায় বিবরণ লেখো, তাহলে আর সমস্যা হবে না। এখানে যদি বিবরণ লেখো সেটাও হবে বিবরণ, তাহলে অথবা এখানে প্রদান লিখতে হবে, প্রদান, খতিয়ান পৃষ্ঠা, ভাউচার নং, বার্তা টাকা, নগদ টাকা আর ব্যাংক টাকা। যদি এখানে বিবরণ লেখো দুই পাশে, তাহলে দুই পাশের জিনিসগুলো সেম, শুধু একটা ডেবিট সাইড একটা ক্রেডিট সাইড। আর এখানে দেখো, এখানে এই একটা বার্তার টাকা আছে, নগদ টাকা আছে, ব্যাংক টাকা আছে। ঠিক আমাদের ক্রেডিট পাশেও বার্তার টাকা আছে, নগদ টাকা আছে এবং ব্যাংক টাকা আছে। এই জন্য তিনটা যেহেতু টাকার গড়, এইটাকে বলা হয় 3 ঘরা নগদান বই। 3 ঘরা নগদান বই। আমরা বলছিলাম নগদান বই 1 ঘরা আছে, 2 ঘরা আছে, 3 ঘরা আছে এবং খুচরা বা বহু ঘরা নগদান বই আছে। 1 ঘরা নগদান বই আমাদের পরীক্ষা তেমন আসে না বা কখনোই আসেনি। আমরা 3 ঘরা নগদান বই শুরু করলাম কেন? কারণ যে শিক্ষার্থী 3 ঘরা নগদান বই বুঝবে তার জন্য 2 ঘরা নগদান বই নতুন করে শেখাতে হবে না, তবে খুচরা নগদান বই আমাদের আলাদাভাবে শিখতে হবে। এই জন্য আমরা 3 ঘরা নগদান বই শিখছি। শুরুতেই 3 ঘরা নগদান বই পারলে আমাদের 2 ঘরা নগদান বই অটোমেটিকলি হয়ে যাবে। এখানে দেখো বন্ধুরা, তা 3 ঘরা কেন বললাম? সেখানে বার্তা, নগদ এবং ব্যাংক তিনটা, প্রত্যেক পাশে 3টা করে আমাদের টাকা করা আছে। যখন 2 ঘরা থাকবে তখন শুধু এই বার্তার ঘরটা থাকে না, তখন নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন থাকে। আশা করি 2 ঘরা এবং 3 ঘরার মধ্যে বুঝতেছো। যখন বার্তা সংক্রান্ত লেনদেন থাকবে তখন আমাদের 3 ঘরা নগদান বই করতে হবে। আমাদের যে অঙ্ক থাকবে, যে প্রবলেম দেওয়া থাকবে, সেই প্রবলেমের মধ্যে যদি বার্তা সংক্রান্ত লেনদেন থাকে তাহলে আমাদের 3 ঘরা নগদান বই করতে হবে। আর ওই লেনদেনের মধ্যে যদি বার্তা সংক্রান্ত কোনো বিষয় না থাকে তাহলে আমাদের তখন আমরা 2 ঘরা নগদান বই করব। অর্থাৎ অনেক সময় তোমাদের বলে উপযুক্ত ঘর বিশিষ্ট নগদান বই প্রস্তুত করো, কোশ্চেন লেখা থাকে উপযুক্ত ঘর বিশিষ্ট নগদান বই প্রস্তুত করো। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে, অঙ্ক পড়ে দেখতে হবে অঙ্কের মধ্যে আমাদের বার্তা সংক্রান্ত কোনো লেনদেন আছে কিনা। যদি বার্তা সংক্রান্ত লেনদেন থাকে তখন আমরা 3 ঘরা করব, আর যদি বার্তা সংক্রান্ত কোনো লেনদেন না থাকে তখন আমরা 2 ঘরা নগদান বই করব। আশা করি বন্ধুরা বুঝতেছো। যদি তোমরা 2 ঘরা 3 ঘরা বুঝতে পারো, অটোমেটিক্যালি তোমরা 2 ঘরা বুঝবে। তাহলে আমরা 3টে টাকার ঘর থাকার কারণে এই নগদান বইকে বলা হবে 3 ঘরা। আর যখন বার্তা সংক্রান্ত লেনদেন থাকবে না তখন হবে 2 টাকার ঘর, তখন হবে 2 ঘরা। আশা করি বন্ধুরা বুঝতেছো। এখন আসো আমরা এগুলো কীভাবে পোস্টিং দেবো, আমরা লেনদেনগুলোকে কীভাবে পোস্টিং দেবো সেটা আমাদের শিখতে হবে। আর 2 ঘরা নগদান বই দেখো, এখানে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন আছে। হ্যাঁ, এখানে বার্তা সংক্রান্ত লেনদেন নেই। যখন বার্তা সংক্রান্ত লেনদেন থাকবে তখন 3 ঘরা নগদান বই, যখন বার্তা সংক্রান্ত লেনদেন থাকবে না তখন 2 ঘরা নগদান বই। আশা করি তো বন্ধুরা তোমরা বুঝতেছো। আমরা এখন দেখো, আমরা এক একটা লেনদেন দেখবো কীভাবে এটা পোস্টিং দিতে হয় এবং এটা কীভাবে আমাদের লিপিবদ্ধ করতে হয়। তবে বন্ধুরা তোমাদের মনে রাখতে হবে, এই নগদান বই যদি খুব ভালোভাবে তোমাকে পারতে হয় তাহলে তোমাকে জাবেদাও পারতে হবে ভালো করে, তোমাকে খতিয়ানও ভালো করে জানতে হবে। আমরা খতিয়ানে যে পোস্টিং করেছিলাম সেটা তোমাকে ভালোভাবে জানতে হবে, কারণ এই 3 ঘরা নগদান বই জাবেদা এবং খতিয়ান উভয়েরই কাজ করে এবং উভয়টাই এখানে আমাদেরকে জানতে হয়। তাহলে দেখো বন্ধুরা, আমরা একটা লেনদেন আগেই শুরুতে দেখি। 2020 সালের 1 জানুয়ারি নগদ 50,000 টাকা এবং ব্যাংক 30,000 টাকা, অথবা নগদ 50,000 টাকা ও ব্যাংক 30,000 টাকা ক্রেডিট, এভাবে থাকতে পারে। অর্থাৎ
প্রথমে বলতে পারে যে তোমার মাসের শুরুতে তোমার ব্যালেন্স আছে নগদ 50,000 টাকা এবং ব্যাংক ব্যালেন্স আছে 30,000 টাকা। এইটু আগে দেখো বন্ধুরা, এইটু আগে দেখো, এই বিষয়টা একটু আগে দেখো, তারপর আমরা পরেরটা দেখাচ্ছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু 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 মনোযোগ লক্ষ্য করো, এই বিষয়টা লক্ষ্য করো। এটা হলো মাসের শুরুতে বা বছরের শুরুতে, মাসের শুরুতেই বলি, সেটা বছর শুরু হোক আর যেখানে হোক, মাসের শুরুতে আমার নগদ যে ব্যালেন্সটা থাকে এবং ব্যাংকে যে জমা থাকে এটাকে বলা হয় ব্যালেন্স বিডি। মাসের শুরুতে বা বছরের শুরুতে যখন যে আমার নগদ তহবিল থাকে যেটা, এটাকে বলা হয় ব্যালেন্স বিডি। বিডি আর সিডি তোমরা নিশ্চয়ই তোমাদের খতিয়ান করার সময় বলছিলাম যে আমাদের মাসের শুরুতে নগদ আছে 50,000 টাকা এবং ব্যাংক আছে 30,000 টাকা। এখন বন্ধুরা এটা ডেবিট পাশে বসবে না ক্রেডিট পাশে বসবে, এইটা কিন্তু আমাদের একটা প্রশ্ন। দেখো তাহলে এখন দেখো, আমরা জানি নগদ 50,000 টাকা, নগদে কখনো ক্রেডিট ব্যালেন্স হয় না, কারণ আমরা জানি নগদ একটা সম্পত্তি, সম্পত্তি সবসময় কি হয়, ডেবিট ব্যালেন্স হয়। কিন্তু কখনো কখনো ব্যাংকের ডেবিট ব্যালেন্স হয়, কখনো ক্রেডিট ব্যালেন্স হয়। একটা হিসাব আছে পুরো অ্যাকাউন্টিংয়ের মধ্যে, কখনো সে ডেবিট ব্যালেন্স হয়, কখনো সে ক্রেডিট ব্যালেন্স হয়। অর্থাৎ যদি আমার ব্যাংকে টাকা জমা থাকে আমার ডেবিট ব্যালেন্স, এটা সম্পদ। আর যদি ব্যাংকে যা জমা আছে তার চেয়ে যদি বেশি উত্তোলন করি, তোমরা জানো ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন নামে একটা বিষয় আছে, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। নিশ্চয়ই তোমরা এটা বুঝতেছো, এটা জিনিসটা কি, ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন। এটা হলো যে অনেক সময় আমাদের ব্যাংকে টাকা আছে মনে করো 50,000 টাকা, কিন্তু এই সময় আমার টাকা দরকার 60,000 টাকা। ব্যাংকের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে ব্যাংক তোমাকে 60,000 টাকা দিবে। এই যে অতিরিক্ত তুমি 10,000 টাকা উত্তোলন করলো, এটা নাম হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন। এজন্য যদিও ব্যাংক তোমার কাছ থেকে ইন্টারেস্ট নিবে, কিন্তু এই যে অতিরিক্ত তুমি 10,000 টাকা উঠাইলে, এটা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন। যখন তোমার ব্যাংকে টাকা জমা থাকে তখন তোমার এটা সম্পত্তি, এবং যখন জমা থাকে এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। আর যখন ব্যাংক জমাতিরিক্ত থাকে তখন এটা কিন্তু তোমার দায়। যখন ব্যাংক জমাতিরিক্ত থাকে তখন সেটা তখন দায়, এবং সেটা কিন্তু তোমার জন্য ক্রেডিট ব্যালেন্স। তো নর্মালি বন্ধুরা লক্ষ্য করো, যদি ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স কিছু বলা না থাকে, যদি ব্যাংক জমা বলা থাকে 30,000 টাকা, তাহলে বুঝতে হবে এটা আমার জমা আছে। তাহলে আমাদের নগদ ব্যালেন্স আছে ডেবিট 50,000 টাকা, আর ব্যাংকে জমা আছে মানে ব্যাংকেও ডেবিট ব্যালেন্স। যেহেতু ডেবিট ব্যালেন্স, এই দুইটা ডেবিট ব্যালেন্স, অতএব আমাদেরকে এই দুইটা ডেবিট পাশে বসাতে হবে। যেহেতু ডেবিট ব্যালেন্স, এটাও ডেবিট ব্যালেন্স আমরা শনাক্ত করলাম আর এটাও ডেবিট ব্যালেন্স শনাক্ত করলাম, তখন আমরা এটা ডেবিট পাশে তারিখ কত দেখো, 2000 তারিখ হলো 2020 জানুয়ারি 1 তারিখ। আমরা লিখবো ব্যালেন্স বিডি, ব্যালেন্স বি ব্রড ডাউন। আমরা আগের মাসটাকে নিয়ে আসছি, অর্থাৎ 2020 সালের 1 জানুয়ারি তারিখে ব্যালেন্স মানে 2019 সালের 31 ডিসেম্বর তারিখের ব্যালেন্স, এইটা 1 তারিখে আমরা নিয়ে আসছি। ব্যালেন্স বিডি, ব্যাংক নগদে করে 50,000 টাকা, নগদ করে 50,000 টাকা বসাবো, এবং ব্যাংকে করে বসাবো 30,000 টাকা ব্যালেন্স, অর্থাৎ দুইটা ডেবিট ব্যালেন্স। তাহলে আমরা বুঝতে পারছিলাম যে এখানে প্রথমটা ব্যালেন্স বিডি 50,000 টাকা, ব্যালেন্স বিডি এটা ডেবিট ব্যালেন্স, আর ব্যাংক জমা দিয়ে 30,000 টাকা দেওয়া আছে, এটাও ডেবিট ব্যালেন্স আমরা এখানে বসাইছি। নিশ্চয়ই বন্ধুরা বুঝতেছো। এখন দেখো পরের লাইনটা লক্ষ্য করো বন্ধুরা, পরের লাইনটা কিন্তু একটু লক্ষ্য করো। এখানে নগদ বলা আছে 50,000 টাকা, কিন্তু ব্যাংক ব্যালেন্স লিখেছে ক্রেডিট ব্যালেন্স। এটা ক্রেডিট ব্যালেন্স না লেখা ব্যাংক জমাতে উত্তোলনও বলতে পারতো, ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন, একই কথা। উত্তোলন এটা সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, আর এখানে যেহেতু ক্রেডিট ব্যালেন্স বলা আছে এটা ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা বুঝতেছি যে এটা নগদ সবসময় ডেবিট ব্যালেন্স হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। কিন্তু ব্যাংকের টাকা যদি কিছু বলা না থাকে তাহলে ডেবিট ব্যালেন্স, আর এরকম কিছু ক্রেডিট ব্যালেন্স লেখা থাকে, ক্রেডিট লেখা থাকে, তাহলে বুঝতে হবে এটা ক্রেডিট ব্যালেন্স, মানে কি এটা কি আমাদের জমাতিরিক্ত, অর্থাৎ এটা আমাদের দায়। তো এটা আমরা কীভাবে লিপিবদ্ধ করব বন্ধুরা? তাহলে আমরা নগদের যেহেতু ডেবিট ব্যালেন্স, নগদেরটা আমরা ডেবিট পাশে বসাবো। কীভাবে বসাবো? 2020 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি
আমরা নগদের করে বসালাম 50,000 টাকা। এখন দেখো বন্ধুরা, যেহেতু ব্যাংকে বসে ক্রেডিট ব্যালেন্স, তাহলে আমাদের ব্যাংকে ব্যালেন্সটা আমাদের ক্রেডিট পাশে বসাতে হবে। এখানেও আমরা লিখবো 2020 জানুয়ারি 1, এখানেও কিন্তু ব্যালেন্স বিডি। তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে ডেবিট পাশে বসুক আর ক্রেডিট পাশে বসুক, সেটা যদি মাসের শুরুর ব্যালেন্স হয়, ডেবিট পাশে বসুক বা ক্রেডিট পাশে বসুক বা উভয় পাশে বসুক, যদি মাসের শুরুর যদি ব্যালেন্স হয়, তাহলে দুইটি ক্ষেত্রেই ব্যালেন্স বিডি লিখতে হবে। দুই ক্ষেত্রে কি লিখতে হবে? ব্যালেন্স বিডি। এখানে আমরা কি করব? ব্যাংকে করে আমরা লিখবো 20,000 টাকা আমাদের ক্রেডিট ব্যালেন্স। আশা করি বন্ধুরা ব্যালেন্সটা কীভাবে বসাতে হয় সেটা বুঝতেছো। অর্থাৎ যদি নগদ ব্যালেন্স সবসময় ডেবিট পাশে বসবে, ব্যাংকে ব্যালেন্স যদি কিছু বলা থাকে তাহলে আমরা বুঝবো ডেবিট ব্যালেন্স, এটা ডেবিট পাশে বসাবো। আর যদি ক্রেডিট লেখা থাকে অথবা ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন লেখা থাকে, তাহলে ব্যাংকে ব্যালেন্সটা ক্রেডিট পাশে বসবে, নগদেরটা ডেবিট পাশে বসবে। আশা করি বন্ধুরা ব্যালেন্স বিডি নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এরপর দেখো বন্ধুরা, আমরা একটা একটা আলোচনা চলে যাচ্ছি। খেয়াল করো, 2020 সালের 1 জানুয়ারি রহিম 30,000 টাকা নগদ এবং 50,000 টাকা ব্যাংক যে নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে দেখো, এটা তো নিশ্চয়ই এখন বুঝতে পারবা যে ব্যবসা যদি শুরু করে, তা একটু খেয়াল রাখো, আগের যে আমাদের প্রবলেমটা ছিল সেটা কিন্তু আগে থেকেই ব্যবসা চলতেছে। গত বছরের শেষ তারিখে, গত বছর 2019 সালের 31 ডিসেম্বর আমরা ব্যালেন্স করেছি, সেই ব্যালেন্সটা আমরা এই বছর 1 তারিখে ব্যালেন্স বিডি হিসেবে দেখিয়েছি। কিন্তু আজকে যদি আমরা 1 তারিখে যদি আমাদের ব্যবসা শুরু হয়, তখন কিন্তু এখানে কিন্তু তার লেনদেন হয়েছে এবং লেনদেনের জাবেদাটা আমাদের জানতে হবে। দেখো বন্ধুরা, আজকেই সে নগদ টাকা এবং ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। যখন নগদ এবং ব্যাংক ঋণ নিয়ে সবটা শুরু করে, এটা কিন্তু শুরু হয়েছে। আর আগেটা ছিল কি, আগে থেকেই ব্যবসা চলে আসছিল। গত মাসের ব্যালেন্সটাকে, গত মাসের ক্লোজিং ব্যালেন্সটাকে আমরা এই মাসে ওপেনিং ব্যালেন্স দেখাইছি আগের প্রবলেমটা। আর এই প্রবলেমটা কি আছে যে এখনই আমরা ব্যবসা শুরু করলাম। যদি এই ক্ষেত্রে যদি এরকম ব্যবসা শুরু করি, তাহলে জাবেদা কি হয় দেখো, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। ব্যাংকে টাকা নিয়ে আমরা শুরু করছি, ব্যাংক হিসাব ডেবিট। আর যেহেতু মালিক এই টাকা ব্যবসায় দিচ্ছে, তাহলে আমরা জানি মালিক যদি ব্যবসা দেয় তাহলে এটা হয় মূলধন, এবং মূলধন হিসেবে ব্যবসা প্রতিষ্ঠানের দায়, মূলধন হিসাব ক্রেডিট। তো নগদ হিসাব ডেবিট আমাদের 30,000 টাকা, নিশ্চয়ই তোমরা জাবেদা বুঝতেছো। ব্যাংক ব্যালেন্স, ব্যাংকে আমরা জমা রাখছি 50,000 টাকা, মোট 80,000 টাকা আমাদের মূলধন। এখন দেখো, এই জাবেদা অনুযায়ী আমাদের পোস্টিং দিতে হবে। যদি আজকে আমরা ব্যবসা শুরু করি, তাহলে এখানে একটা লেনদেন সংঘটিত হয়েছে, সেই লেনদেনের জাবেদা ছিল এইটা, এবং এই জাবেদা অনুযায়ী আমাদেরকে পোস্টিং দিতে হবে। আমরা জানি খতিয়ান যেভাবে পোস্টিং দিয়েছি। তাহলে দেখো বন্ধুরা, নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাবও ডেবিট। তাহলে আমরা ডেবিট সাইডে নগদে করে বসাই 30,000 টাকা, নগদে করে বসাই 30,000 টাকা, আর ব্যাংকে করে বসাই 50,000 টাকা। কিন্তু লেখার সময় কিন্তু এখানে ব্যালেন্স বিল লেখা যাবে না, কারণ এটা কিন্তু গত মাসে ব্যালেন্স ট্রান্সফার হয়নি। এটা কিন্তু গত মাসে ব্যালেন্স ট্রান্সফার হয়নি, এখানে কিন্তু মালিক মূলধন দিয়েছেন। তাহলে এর বিপরীত কি আছে? বিপরীত মূলধন হিসাব। তাহলে এখানে কিন্তু লিখতে হবে মূলধন হিসাব। বন্ধুরা, এটা কিন্তু খুব সাবধান, এখানে কিন্তু ব্যালেন্স বিল লিখলে হবে না। এবং তারিখ 2020, তারিখ 2020 জানুয়ারি 1। তাহলে বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে আমাদের গত মাস থেকে যদি ব্যালেন্স ট্রান্সফার হয়, সেটা আমরা কীভাবে লিপিবদ্ধ করব। আর যদি আজকেই যে মাসের শুরুতে যদি ব্যবসা শুরু করা হয়, আজকেই যদি ব্যবসা শুরু হয়, সেভাবে আমরা এই যে নগদ টাকা এবং ব্যাংকের টাকা বা মালিক নিয়ে আসছে ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন হিসাবে, সেটা আমরা কীভাবে লিপিবদ্ধ করা হয় সেটা আমরা বুঝতে পারলাম। আশা করি বন্ধুরা এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে যে যদি গত মাস থেকে ব্যালেন্স ট্রান্সফার হয় তাহলে ব্যালেন্স বিডি, আর যদি আজকে যদি ব্যবসা শুরু করি তাহলে সেক্ষেত্রে জাবেদা অনুসারে আমাদেরকে পোস্টিং করতে হবে। তাহলে এই দেখো বন্ধুরা, আমরা যখন নগদান বইতে পোস্টিং দিলাম, দেখো পোস্টিং দেওয়ার আগে আমাদের কী করতে হয়েছে? জাবেদা করতে হয়েছে। জাবেদা করার পর এটা একদম খতিয়ানের মতো কিন্তু আমরা পোস্টিং দিয়েছি। এই জন্য নগদান বইকে জাবেদা এবং খতিয়ান উভয় বলা হয়, কারণ এখানে নগদান বই জাবেদা এবং খতিয়ানের উভয় কাজটাই এখানে সম্পন্ন করে। আশা করি বন্ধুরা তোমাদের মনে থাকবে। এরপর দেখো বন্ধুরা, আমরা আরও কিছু লেনদেন দেখি। এখানে বলা হয়েছে দেখো, 2020 সালে জানুয়ারি 2 তারিখে নগদে ক্রয় 20,000 টাকা এবং ধারে ক্রয় 25,000 টাকা ও চেকে ক্রয় 12,000 টাকা। বন্ধুরা, আমরা বলছিলাম যে এই যে নগদান বই,
এই নগদান বইতে যেখানে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন থাকবে সেটা এখানে হিসাবভুক্ত হবে। এখানে আরেকটা স্পষ্ট বিষয় তোমাদেরকে বলেই, এখানে কোনো ধারে কোনো লেনদেন এখানে অন্তর্ভুক্ত হবে না। ধারে কোনো লেনদেন অন্তর্ভুক্ত হবে না। হয় ওই লেনদেনের সাথে নগদ টাকা সম্পর্ক থাকতে হবে অথবা ব্যাংকের সাথে সম্পর্ক থাকতে হবে। নগদ এবং ব্যাংকের সাথে সম্পর্কহীন এমন ঘটনা এখানে লিপিবদ্ধ করা যাবে না। তাহলে এখানে দেখো ধারে পণ্য ক্রয় আছে। এই ধারে যে পণ্য ক্রয় আছে, যদিও ঘটনাটা একই সময় ঘটেছে, ঠিক আছে, একই সময় ঘটেছে, এই অংশটিও আমরা লিপিবদ্ধ করব না। এই অংশটি আমরা নগদান বইতে লিপিবদ্ধ করব না, কারণ এটা আমাদের নগদান বই বহির্ভূত, নগদান বই এটা অন্তর্ভুক্ত হবে না। কারণ নগদান বই শর্ত হলো যে নগদ এবং ব্যাংক সংক্রান্ত যে সমস্ত লেনদেন আছে সেটা এখানে হিসাবভুক্ত হবে। তাহলে এখন দেখো বন্ধুরা, নগদে পণ্য ক্রয় যাবে কি মনে আছে নিশ্চয়ই তোমাদের, ক্রয় হিসাব ডেবিট আর নগদান ক্রেডিট। বন্ধুরা যদি প্রশ্ন করি ক্রয় হিসাব ডেবিট কেন, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, কারণ ক্রয়টা খরচ বাড়লে ডেবিট হয়। আর নগদ হিসাব ক্রেডিট কেন, সম্পত্তি কমলে ক্রেডিট হয়, নগদ সম্পত্তি কমে গেছে। কত টাকা? 20,000 টাকা।